বেশ কিছুক্ষণ পর বিধানের আম্মু এসে দরজা নক করল। বিথি দরজা খুলে দিতেই সে প্রবেশ করল। বিথি, মামুনি, তুই যে বেডরুমে এসে পড়লি, কোনো সমস্যা? না মামুনি, কিছু না, এমনই ভালো লাগছিল না, মাথা নিচু করে বলে বিথি। ওহ, যা বলতে এলাম, তোর মা বাবা এসেছে তোদের। নিয়ম অনুযায়ী আজ তুই আর বিধান তোদের বাড়ি যাবি, তাই তৈরি হয়ে নে, হাসিমুখে বলে মিসেস চৌধুরী। বিথি মাথা নিচু করে বলে, না মামুনি, আমি যাব না। সে কি, কেন? মিসেস চৌধুরী অবাক হয়ে, কারণ সাধারণত এই সময় মেয়েরা বাবার বাড়ি যাওয়ার নাম শুনলেই খুশিতে লাফায়। মামুনি, আমার ভালো লাগছে না। আর তাছাড়া তোমার কি আমাকে ভালো লাগছে না? বিরক্তিকর লাগছে যে আমার ইচ্ছের বিরুদ্ধে বাবার বাসায় পাঠাতে চাচ্ছ। অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলে উঠে বিথি। না বিথি মামুনি। আচ্ছা, আমি বেয়ানকে বলে আসি, তোরা যাবি না। বলে সে চলে গেল। মিসেস চৌধুরী চলে যেতেই বিথি সোফায় বসে আবার চোখের পানি ফেলতে লাগল। শুনেছি যখন নিজের পাশে কাউকে না পাবে তখন মা বাবাকে পাবে। কোথায়? আমি তো পেলাম না। আমাকে তো তারা ইচ্ছাকৃতভাবে জেনে শুনে নরকে ফেলে দিল। মনে মনে এসব ভেবে আবার কাঁদতে লাগল বিথি। বেশ কিছুক্ষণ পর মিসেস চৌধুরী বিথির রুমে আসলেন, তবে একা নয়, বিথির মাকে নিয়ে। আমি বলেছি তুই যেতে চাচ্ছিস না, কিন্তু বেয়ান কিছুতেই মানছে না। ঠিক সে সময় রূপ রুমে প্রবেশ করল। মামুনি, তোমাকে নিচে ডাকছে, তাড়াতাড়ি চলো, বলে টেনে নিয়ে গেল মিসেস চৌধুরীকে রূপ। মিসেস চৌধুরী যেতেই বিথির মা নিরাশা সোফায় যেয়ে বসলেন বিথির সাথে। নিরাশা বিথির হাত ধরে বলে, কিরে মা, কেমন আছিস? কেমন লাগছে এখানে? বিথি হাত এক ঝটকায় ছাড়িয়ে বলে উঠে, যেমন রেখেছ তেমনই আছি, অনেক অশান্তিতে। বুঝছো তুমি? এমন করছিস কেন মা? বুঝেছি মায়ের সাথে রাগ করেছিস। বাড়ি চল, ছোটবেলার মতো তোকে তোর পছন্দের সব রান্না করে খাওয়াবো, যাতে তোর রাগ গলে পানি হয়ে যায়। দেখ, একদম নাটক করবে না আমার সাথে। জেনে শুনে ব্ল্যাকমেইল করে আমাকে এই নরকে ফেলেছ, এখন এই কেয়ারিং হওয়ার ড্রামা করতে হবে না। তোমার স্বামী তো আমাকে বলেছিল বিয়ে না করলে তার বাড়ির দরজা আমার জন্য বন্ধ। তাকে বলে দিও বিয়ে করে, আমি নিজেই সেই দরজা চিরতরের জন্য বন্ধ করলাম। রেগে দৃঢ় কণ্ঠে বলে বিথি, আমরা যা করেছি তোর ভালোর জন্য। থামো, আর বলবে না এই কথা। তোমরা আমার ভালোর জন্য নয়, নিজেদের মান সম্মানের বৃদ্ধির জন্য করেছ। এতে আমার সুখ হোক না হোক, সম্মতি থাকুক না থাকুক, তোমাদের কিচ্ছু যায় আসে না। কিচ্ছু না। তুমি যাও এখান থেকে, না হলে যে মানের জন্য এত অশান্তিতে আমি, তা ধুলোয় মিশাতে আমার 2 মিনিটও লাগবে না। রাগী কণ্ঠে বলে চলেছে বিথি। নিরাশা তার মেয়ের রাগ। তার মেয়ের রাগ ছোটখাটো ঝড়ের মতো, যা সব ধ্বংস করতে পারে সেকেন্ডে, কারণ বিথি মোটেই রাগ কন্ট্রোল করতে পারে না। তাই নিরাশা চোখে পানি নিয়ে ঘর থেকে বেরিয়ে মিসেস চৌধুরী থেকে বিদায় নিয়ে নিজের বাসায় ফিরে গেলেন। বিথি নিজের জন্য বিছানা করল ফ্লোরে। তারপর ব্যালকনিতে দিকে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে বসে সব ভাবতে লাগল। তুমি ভাঙতে পারো না এত তাড়াতাড়ি বিথি। এত ক্রাওয়ার তুমি হতে পারো না। কিপ পেশিয়েন্স। কিন্তু কি করব, আমার তো কেউ নেই, বড্ড একা আমি। এই চৌধুরী ম্যানশন ছেড়ে কোথায় যাব আমি? শত হোক একজন মেয়ে, আমি রাস্তায় তো রাত কাটাতে পারবো না। বাবা মার কথা কি বা বলবো? আমার খরচ কোথা থেকে জোগাড় করব? পড়ার খরচ, খাবার খরচ, আরো কত কি। আর টিউশনির টাকায় তো পড়ার খরচই হয় না। না, ভাবতে পারছি না কিছু। মনে মনে ভেবেই চলেছে বিথি। মেয়েদের জন্য সব ছাড়াটা সহজ হয় না, অনেক কঠিন হয়। তাই অতি কষ্ট না পেলে কোনো মেয়েই হয়তো ছেড়ে চলে যায় না। কারণ মেয়েরা সব কাজে সেফ না। যেমন একটা ব্যাচেলর ছেলে এই দেশে রিক্সা চালিয়ে খেতে পারলেও মেয়ে পারবে না। মেয়েরা শারীরিক শ্রম দিতে পারবে না তা না। মেয়েদের জন্য সব জায়গায় নিরাপত্তা থাকে না, কারণ তাদের একা পেয়ে নরপশুরা ঝাঁপিয়ে পড়ে যে কোনো সময়ে। তাই অনেক ভেবে তাদের সিদ্ধান্ত নিতে হয়। জীবন তো আর গল্প নয় যে বাসা থেকে পালালে সাইড হিরো এসে বাসায় নিয়ে আদর যত্ন করবে। বিধান যখন বেডরুমে আসলো তখন হাতঘড়িতে দেখল রাত 1টা বাজে। মেয়েটা মনে হয় এতক্ষণে ঘুমিয়ে গেছে। আমিও ঘুমিয়ে যাই।
বিধান রুমে যেয়ে অবাক হয়, কারণ ফ্লোরে বিছানা তৈরি করা থাকলেও সেখানে বিথি নেই। বিথিকে না দেখে বিধান এদিক ওদিক খুঁজতে লাগে। শেষে ব্যালকনিতে থাকা ছোট্ট ওপেন রুমে পায় বিথিকে। বিথি সেসব ভাবতে ভাবতে ব্যালকনিতেই ঘুমিয়ে গিয়েছিল। বিথির চোখ, নাক, কান এখনো কান্নার জন্য লাল হয়ে আছে। গালের অশ্রুর দাগগুলো এখনো শুকোয়নি। বিধানের বুকটা চৌচির হয়ে যাচ্ছে। অপরাধবোধে বুকে চিনচিন ব্যথা অনুভব করছে, কারণ বিথিকে যে ভীষণ ভালোবাসে ছেলেটা। বিধান বিথিকে কোলে তুলে বিছানায় নিয়ে শুইয়ে একটা তোয়ালে ভিজিয়ে এনে বিথির মুখ ধুয়ে দেয়। বিথি বেশি কাঁদল, মাথার তালু গরম হয়ে ব্যথা করে, তাই তেল দিয়ে দিল তালুতে। বিথি ভীষণ ক্লান্ত থাকায় কিছুই টের পেল না। বিথিকে ঠিক করে বিধান ফ্রেশ হয়ে এসে বিথিকে বুকে জড়িয়ে নিল। সরি জান, রাগ কন্ট্রোল করতে পারি না আমি, বুঝো না কেন? বারবার রাগাও আমাকে। সরি, আই এম রিয়ালি সরি। তবে তোমার লুকানোই দাম্পত্য শুধুই তোমাকে, তবে তোমার আড়ালেই। কি করব, আমাদের সংসার যে লুকানো দাম্পত্য। সকালে উঠতেই বিথি নিজেকে বিছানায় আবিষ্কার করল আবদ্ধ অবস্থায়। নিজের উপরে ভারী কিছু অনুভব করায় সে লাফ দিয়ে উঠার চেষ্টা করলে উঠতে পারে না সেই ভারী বস্তুর কারণে। বিথি ভালোভাবে চোখ মেলে দেখল বিধান তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। বিধানের মুখ বিথির গলায় থাকায় অন্যরকম অনুভূতি হচ্ছিল, যা শুধু বিধানের স্পর্শ পেলেই অনুভূত হয়। বিথি ঘড়ির দিকে চোখ গেলে দেখল 10টা বাজে প্রায়। তাই বিধানকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলে বিধান হালকা জেগে যায়। বিধান বিথির গলা থেকে মুখ উঠিয়ে বালিশে মাথা রাখলেও বিথিকে জড়িয়েই ধরে রাখল। আর বিথি বিধানের কিউট চেহারাখানা দেখতে লাগল। দেখতে তো বিড়াল ছানার মতো লাগছে, ঘুমন্ত অবস্থায় মনে হচ্ছে একটা চুমু দিয়ে দিই, কিন্তু জাগলে পুরোই পাতালপুরের রাক্ষসের মতো লাগে। বিড়বিড় করে যাচ্ছে বিথি। এই মেয়ে কি বিড়বিড় করছো? সকাল সকাল ধাক্কাধাক্কি করছো কেন? বিরক্তিকরভাবে বলে উঠে বিধান। বিথি ভ্রু কুঁচকে বলে, সকাল এখন 10টা বাজতে চলল প্রায়। কি এত লেট? আমার তো মিটিং আছে বেলা 11টায়। এই কেমন বউ তুমি, আমাকে সকাল সকাল জাগাতে পারতে না? এতটুকুও পার না? কে করতে বলেছে বিয়ে? রাগী কণ্ঠে কথাগুলো বিধান রাগের মাথায় বললেও বিথির বুকে ছুরির মতো লাগে। আবার বেহা অশ্রুগুলো দুচোখ বেয়ে পড়তে লাগল। বিধান ওয়াশরুমে চলে যাওয়ায় তার নজরে বিথির অশ্রুসিক্ত নয়ন জোড়া চোখে পড়ল না। বিথি বিধানের রুমের সাথে অ্যাটাচ স্টাডি রুমের বাথরুমে স্নান করে আসল। বিথি আজ লাল পাড়ের অফ হোয়াইট শাড়ি পরেছে। ভিজা চুলগুলো পিঠে ছড়িয়ে আছে। বিথি তার হালকা টানা চোখে এক বিন্দু কাজল লাগালো ও কোমল গাঢ় গোলাপি ঠোঁটে ভেজলিন লাগালো। ব্যাস, তার সাজ শেষ। পিছনে ঘুরেই বিথি আতঙ্কগ্রস্ত হলো, কারণ তার পিছনে বিধান দাঁড়িয়ে আছে এবং নেশাগ্রস্ত প্রেমিক পুরুষের ন্যায় তাকিয়ে আছে। বিথির এই চাহনিতে কেন যেন তাকাতে পারছে না। মনে হচ্ছে সে কোনো ঘরে চলে যাবে। বিথি যেই বিধানকে পাশ কাটিয়ে বাহিরে যেতে নিল, বিধান হেঁচকা টানে তাকে দেয়ালের সাথে চেপে ধরে গলায় মুখ ডোবাল। বিথি বুঝতে পারছিল না কি করবে। সেই অনুভূতি আবার তাকে গ্রাস করছিল, কিন্তু পরক্ষণেই কিছু সময় আগে বলা বিধানের কটু বাক্যগুলো মনে পড়ল। বিথি এক ধাক্কায় নিজেকে ছাড়িয়ে নিল এবং বিধান যেহেতু ঘরে ছিল তাই ধাক্কা সামলাতে না পেরে খাটের কোণায় লেগে কপাল কেটে গেল। বিথি বিধানের কপালে রক্ত দেখে দৌড়ে গেল বিধানের কাছে, কিন্তু বিধান বিথিকে সরিয়ে রুম থেকে বের হয়ে গেল। তুই কেন বারবার অপমান ভুলে এই মেয়ের কাছে যাস? ভালোবাসিস বলে ওর অপমান মেনে নিব? না, কিছুতেই না। বিধান চৌধুরীকে অপমান করে শাস্তি তুমি পাবেই মিসেস বিথি বিধান চৌধুরী, মনে মনে বলে বিধান। অন্যদিকে বিধান যাওয়ার পর বিথিও কাঁদছে অপরাধ ভোগে। আল্লাহ, তুমি তো জানো আমি এটা চাইনি, বলে কাঁদতে লাগল। কিছুক্ষণ পর বিথি নিজেকে শান্ত করে চোখ মুখ ঠিক করে নিচে নামল। নিচে নেমে দেখে সবাই লিভিং রুমের সোফায় বসা। কিরে মামুনি, আজ এত দেরি করে উঠলি? আজও কি শরীর খারাপ লাগছে? চিন্তিত সুরে বলে মিসেস চৌধুরী। না মানে, এটা তো বাবার বাড়ি না শ্বশুর বাড়ি, এখানকার নিয়ম মেনেই চলতে হবে। আমি তো শুনেছি মিডল ক্লাস ফ্যামিলির মেয়েরা এসব নিয়ম বেশি জানে সবার মন গলাতে।
তারা তো সব কাজ মানুষের মন গলিয়েই করে। বিথিকে কিছু বলতে না দিয়ে গড়গড় করে কথাগুলো বলে ফেলল ইফতিকা। বিথির চোখের কোণে পানি চিকচিক করছে। অনেক কষ্ট আটকে রেখে বিধান এসব কথা হাত মুষ্টিবদ্ধ করে নিল। শুনতে কষ্ট হলেও বিথির প্রতি তার ক্ষোভে সব কথা হজম করে নিল। বেশি বুঝবি না ইফতেখার আমার বৌমা, আমি বুঝবে এই ব্যাপারে তোর কথা বলার দরকার দেখছি না। আমি তো আর কোনো কথা শুনতে চাচ্ছি না, গম্ভীর কণ্ঠে মিসেস চৌধুরী বলে। তারপর বিথি দিকে হাসিমুখে বলে, বিথি মামনি তুমি ব্রেকফাস্ট করে নিও। বিথি মাথা নিচু করে বলে, না মামনি ক্ষুধা নেই। তা বললে হবে না, আসো আমি খাইয়ে দেই বলে মিসেস চৌধুরী বিথিকে পরম আদরে খাইয়ে দিতে লাগল। বিথি এক পলক বিধানকে দেখল। বিধানের ক্ষততে ব্যান্ডেজ দেখে বিথি কিছুটা স্বস্তি পেল। বিধান খাওয়া শেষ করে অফিসে চলে গেল এবং বিথিকে মিসেস চৌধুরী রুমে পাঠিয়ে দিল পড়ার জন্য। বিথি পড়ছিল এমন সময় দরজায় নক হলে বিথি দরজা খুলতেই অবাক, কারণ গতকালের সে মেয়েগুলো ও ইফতিকা সামনে দাঁড়িয়ে আছে। তারা সকলে বিথির কাছে ক্ষমা চায় গতকালের আচরণের জন্য, এমনকি ইফতিকাও। যদিও ইফতিকার চোখে মুখে অঙ্গভঙ্গিতে অপরাধবোধের ছিটে ফুটো দেখতে পারছে না, তারপর সরল মনে তাদের ক্ষমা করে দিল। চলবে।